চলো। তো আমরা এখানে এটা কাইনেটিক্স এর কি এটা আইটা পড়েনি। দেখো, তাহলে আমাদের আজকে ক্যাটালিসিস পার্টটাকে দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে আমরা মানে তোমার কেমিক্যাল কাইনেটিক্স এর যে ইম্পোর্টেন্ট জায়গাগুলো অ্যাকচুয়ালি পড়ে ফেলেছি। এবারে রিঅ্যাকশন রেট থিওরি যেগুলো আছে সেই রিঅ্যাকশন রেট থিওরি গুলো পরপর করে পড়তে হবে। রিঅ্যাকশন রেট থিওরির মধ্যে সার্টেনলি তোমার কলিশন থিওরি, ট্রানজিশন স্টেট থিওরি এইগুলো পরবর্তীকালে আমাদের সিলেবাসে কোথাও না কোথাও থাকবে। আর এমনি তোদের বেরুড়ে বলছিলি না কেমিক্যাল ইয়েতে ক্যাটালিসিস এর কিছুটা পার্ট কমিয়ে দিয়েছে, শুধু অ্যাসিড বেসটা আছে। ঠিক এনজাইম ক্যাটালিসিস বা যেটা প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট এগুলো বাদ দিয়ে দিয়েছে বলছিলি না? ও এনজাইমটাও আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকের পরে আর একটা ক্লাস হলেই সিলেবাস যেটা আছে হয়ে যাবে। এবার সিলেবাসটা তুমি টই টই করে দেখে নেবে। কিন্তু এটা দেয়নি তো, এই যে তোদের সিলেবাসের যেটা আমাকে পাঠিয়েছিস তাতে কিন্তু মানে প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্টটাও আছে সিলেবাসের মধ্যে। প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট মানে ব্রনস্টেড জেরাম ইকুয়েশন এরকম কিছু করিয়েছে। তাহলে ওগুলো নেই। তাহলে অ্যাসিড বেস ক্যাটালিসিস আর তারপর হচ্ছে এনজাইম ক্যাটালিসিস আর কি। হুম, এই দুটো থাকবে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে চলো আজকে অ্যাসিড বেস ক্যাটালিসিসটা বলে দেবো। আর একদিনে হচ্ছে এনজাইম ক্যাটালিস্টটা বলে দেবো। আর যতখানি পড়া হয়ে গেছে সেগুলো একটু ভালো করে তৈরি করে নাও। যা যা ডাউটস টাউটস থাকবে সেই ডাউটসগুলো আমরা ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখো তাহলে এই যেটা ব্যাপার হচ্ছে যে তোমার ফোন আবার আসছে রে বাবা। তো দেখো, তাহলে এই যে যখন তুমি আমি অ্যাকচুয়ালি বলছি যেটা যে ক্যাটালিসিস নিয়ে যখন তুমি কথাবার্তা বলো, ওহ বাবা! হুম, দেখো এই ক্যাটালিসিস নিয়ে যখন কথাবার্তা বলো সেখানে কিন্তু অনেক কিছু জিনিস পড়ার দরকার পড়ে। ক্যাটালিসিসের মধ্যে তোমাকে যেসব জিনিসগুলো পড়ার দরকার পড়ে সেটা হচ্ছে এরা মানে কি পেয়েছে কে জানে। ক্লাসটা শুরুই করতে দেবে না, কি রে বাবা। দেখ, তা যে জিনিসগুলো অ্যাকচুয়ালি এখানে আলোচনা করার কথা, প্রথমে হচ্ছে জেনারেল
ফিচার্স অফ ক্যাটালিসিস প্রথমে আমাদের জেনারেল ফিচার্স অফ ক্যাটালিসিস এইটা নিয়ে দেখতে হবে। তারপরে ক্যাটালিসিসের যে ক্লাসিফিকেশনস আছে ক্যাটালিসিস, তার মধ্যে হোমোজিনিয়াস ক্যাটালিসিস আছে, হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস আছে, আর এনজাইম ক্যাটালিসিস আছে। হোমোজিনিয়াস, হেটেরোজিনিয়াস, এনজাইম, এই 3 রকমের ক্যাটালিসিস থেকে এই 3টাকে তোমার পড়তে হবে। হোমোজিনিয়াস ক্যাটালিসিসের কনটেক্সটে তাহলে এক্সাম্পল হিসেবে অ্যাসিড বেস ক্যাটালিসিসটাকে পড়তে হয়। আচ্ছা, এছাড়া এই ক্যাটালিসিসের কনটেক্সটে আরো কতগুলো জিনিস ইম্পর্টেন্ট, যেটা আমাদের এক্ষুনি নেই, সেটা হচ্ছে অটোকেটালিসিস পাসটা পড়তে হয়, ইনহিবিশনটাকে পড়তে হয়। হ্যাঁ? একটা অটো ক্যাটালিসিস এবং ইনহিবিশন, এই দুটো জিনিসও কিন্তু এই কনটেক্সটে আমাদের পড়ে নিতে হয়। মানে এগুলো কিন্তু ঠিক ক্যাটালিসিসের মধ্যেই পড়ে, তুমি কিন্তু সেইভাবে দেখো আরকি। হ্যাঁ? এবারে আমাদের কোথাও সিলেবাস সব মানে কিছুটা আছে, কিছুটা নেই, সেগুলো আলাদা কথা। কিন্তু এগুলো তোমার ক্যাটালিসিসের মধ্যে পড়ে। হ্যাঁ? এনজাইম যেমন এনজাইম ক্যাটালিসিস যেমন পড়ো, তখন এনজাইম ইনহিবিশন বা অ্যাজ এ হোল ইনহিবিশন যে ব্যাপারটা, সেটা পড়তে হয়। আবার এমএসসি লেভেলে তুমি দেখবে তোমার একটা অসিলেটিং রিঅ্যাকশনস বলে একটা রিঅ্যাকশনস আছে, সেটাও কিন্তু ক্যাটালিসিসের মধ্যেও পড়ে। অসিলেটিং রিঅ্যাকশন বা অসিলেটরি রিঅ্যাকশন, এটাও কিন্তু ক্যাটালিসিস এর মধ্যেই আমাদের অ্যাকচুয়ালি পড়তে হয় এইটা। আরেকটা পার্ট যেটা অ্যাকচুয়ালি ক্যাটালিসিসের মধ্যে বলা উচিত না, কারণ আমরা কেমিক্যাল কাইনেটিক্স যা কিছু পড়েছি সবটাই হচ্ছে দেখবে কোনো আয়নস নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্ট তারা যে চার্জ স্পিসিস সেইটা নিয়ে আমরা মাথা ঘামাইনি। কিন্তু যদি চার্জ স্পিসিস হয়, তো সেখান থেকে একটা কাইনেটিক ইলেক্ট্রোলাইটিক এফেক্ট বলে জিনিস হয়। কাইনেটিক ইলেক্ট্রোলাইটিক এফেক্ট, তার মধ্যে প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট আছে, সেকেন্ডারি কাইনেটিক সল্ট এফেক্ট আছে। এই জিনিসগুলো কিন্তু ক্যাটালিসিসের মধ্যেই ইউজুয়ালি পড়া হয়। তো এত জিনিসপত্র কিন্তু ক্যাটালিসিসের মধ্যে পড়ে। সেই জন্য আমাদের যে বইটা আছে দেখবে সেখানে লেখা আছে, বা অনেক বইই এইরকমভাবে হেডিং দেয়া থাকে যে কেমিক্যাল কাইনেটিক্স অ্যান্ড ক্যাটালিসিস। তাহলে কেমিক্যাল কাইনেটিক্সের সাথে সাথে কিন্তু ক্যাটালিসিস পার্টটা বেশ যথেষ্ট সাবস্টেনশিয়াল পার্ট জুড়ে থাকে। এবারে যেটা ব্যাপার যে সব জিনিসপত্রগুলো পড়তে গেলে যা ব্যাকগ্রাউন্ড দরকার পড়ে, ব্যাকগ্রাউন্ডগুলো আর কেমিক্যাল কাইনেটিক্স হিসেবে মোটামুটিভাবে যেকোনো একটা কোর্সের ১ম দিকেই থাকে। কারণ ওর উপরে অনেক কিছু নির্ভর করে। এই যে অর্গানিক কেমিস্ট্রিতে যখন তুমি মেকানিজম ইত্যাদি তুমি সাজেস্ট করো, এই যে SN1, SN2 যখন বলছো, সেখানে তো মূলত তো SN1 টা হচ্ছে ফার্স্ট অর্ডার এবং SN2 টা সেকেন্ড অর্ডার। যদিও মলিকুলারিটি দিয়ে বলছো, কিন্তু মূলত তো অর্ডারটাই এক্সপেরিমেন্টাল মেজারেবল কোয়ান্টিটি, সেটা যদি তুমি দেখো, দেখবে যেকোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে এই অর্ডার হ্যানা-ত্যানা ইত্যাদিগুলো বা রেট কনস্ট্যান্ট এইসবগুলো খুব লাগে বলে ওখানে ফিজিক্যাল কেমিস্ট্রি যখন ইন্ট্রোডিউস হয় ১ম দিকেই হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স একটা কোর্স রেখে দেয়া হয়। আবার কেমিক্যাল কাইনেটিক্স এর কোর্সটা রেখে দিলেও কেমিক্যাল কাইনেটিক্স এর সব জিনিসটাকে পড়ার জন্য যে ব্যাকগ্রাউন্ড লাগে, সেই ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার হয় না। যেমন কলিশন থিওরি, ট্রানজিশন স্টেট থিওরি, এগুলোকে বোঝার জন্য একটু ব্যাকগ্রাউন্ড দরকার পড়ে। হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস যখন তুমি বলবে, হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস বুঝতে গেলে অ্যাডসর্পশন এর নলেজটা তোমার লাগে। হুম? সেগুলো কিন্তু পুরো কমপ্লিট হয় না। সেইজন্য সব জিনিসটা এখানে পড়ে ফেলা যায় না। কিছুটা পার্ট ১ম দিকে পড়তে হয়, কিছুটা পার্ট পরের দিকে পড়তে হয়। তোমাদের সিলেবাসে আমাদের যে জিনিসটা অ্যাকচুয়ালি কভার, আমি এই সেমিস্টারের মধ্যে যেটা কভার করে দিতে চাইছি, সেটা হচ্ছে জেনারেল ফিচারস অফ ক্যাটালিসিস, এটা কভার করে দেব। আর হোমোজিনিয়াস ক্যাটালিসিস এই কনটেক্সটে অ্যাসিড বেস ক্যাটালিসিস এটাকে করব। আর হচ্ছে এনজাইম ক্যাটালিসিস এইটাকে বলব। তাহলে আজকে আমি জেনারেল ফিচারস অফ ক্যাটালিসিস, সেখান থেকে হোমোজিনিয়াস ক্যাটালিসিস উইথ স্পেশাল রেফারেন্স টু অ্যাসিড বেস ক্যাটালিসিস এটাকে কভার করে দেব। আর পরের ক্লাসে আমি এনজাইম ক্যাটালিসিসটাকে কভার করব। বাকি যে পোরশনটা এখানে রয়ে গেল,
সেই পোর্শনটা হচ্ছে আমাদের পরপর করে দেখবে কেমিক্যাল কাইনেটিক্সে আরেকটা জায়গায় কেমিক্যাল কাইনেটিক্স থাকবে। সেটা কোন সেমিস্টারে থাকবে সেটা দেখে নিতে হবে আরকি। সেইখানে বাকি পার্টটাকে কভার করা হবে। তো চলো আমরা শুরু করি। ১ম এ আমরা শুরু করছি ক্যাটালিসিস এর জেনারেল যে প্রপার্টিজ গুলো সেইটা নিয়ে ২-৪ টে কথাবার্তা একটু বলে নিই। এগুলো খুব সহজ কথা। এগুলো জাস্ট ওইজন্য খুব কুইকলি রাইট আউট করে নিয়েছি। যে বলছে there are some substances whose addition increases the rate of the reaction but they remain unchanged in weight and chemical properties are called catalysis. আচ্ছা দেখো ছোটবেলায় অনেক বইয়ে ক্যাটালিসিস নিয়ে যখন কথাবার্তা বলে তখন বলা হয় একটা মানে বাইরের কোনো একটা সাবস্টেন্স যেটাকে এড করলে রিঅ্যাকশন রেট বাড়ে বা কমে। তারাই হচ্ছে ক্যাটালিসিস। যারা রিঅ্যাকশনের রেট বাড়ায় তারা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট, যারা রিঅ্যাকশন রেট কমায় তারা হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট। এইরকমভাবে বলা হতো। কিন্তু মডার্ন ডেফিনেশনে দেয়ার ইজ নাথিং সো কল্ড নেগেটিভ ক্যাটালিস্ট। নেগেটিভ ক্যাটালিস্ট বলে কিছু হয়ই না। ক্যাটালিস্ট মানেই হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট, যে রিঅ্যাকশন রেটকে বাড়াবে। আর যে রিঅ্যাকশনের রেটটাকে কমাবে তাকে ক্যাটালিস্ট না বলে তাকে বলা হয় ইনহিবিটার। সেখানে ইনহিবিশন বা ইনহিবিটার পার্টটা আমাদের আলাদা করে পড়তে হবে। মানে ক্যাটালিসিসটা যে মেকানিজমে ঘটে, ইনহিবিশনটা কিন্তু অন্য মেকানিজমে ঘটে। সেই জন্য মডার্ন ডেফিনেশনে ক্যাটালিস্ট মানে হচ্ছে তারাই যে রিঅ্যাকশনের রেটটাকে বাড়াবে। রিঅ্যাকশনের রেট যদি কমায় তাহলে সেটাকে তুমি নেগেটিভ ক্যাটালিস্ট বলবে না, সেটাকে তুমি বলবে ইনহিবিটার। ঠিক আছে? আগে আমরাও যখন আগে বইপত্র পড়েছি, এখনো কিছু বই আমি দেখেছি ছেলেকে পড়াতে গিয়ে, যেখানে ওই ক্যাটালিস্ট, পজিটিভ ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্ট, রিঅ্যাকশন রেট বাড়াচ্ছে বা কমাচ্ছে দুটো নিয়ে কথাবার্তা বলছে। কিন্তু মডার্ন ডেফিনিশন দেয়ার ইজ নাথিং সো কল্ড নেগেটিভ ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট মানেই কিন্তু পজিটিভ ক্যাটালিস্ট। আর দ্য প্রসেস অর দিস ফেনোমেনন ইজ কল্ড ক্যাটালিসিস। হলো? আচ্ছা, সাম ইম্পোর্টেন্ট প্রপার্টিজ অফ ক্যাটালিসিস। দেখো, catalyst increases the rate of the reaction, that is rate constant increases in presence of catalyst. হ্যাঁ, ক্যাটালিস্টের প্রেজেন্সে রিঅ্যাকশনের রেটটা বেড়ে যাচ্ছে বা রেট কনস্ট্যান্টের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। ক্যাটালিস্ট মাস্ট রিমেইন আনচেঞ্জ ইন ওয়েট অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ। মানে একটা ক্যাটালিস্ট যখন তুমি ব্যবহার করছো, রিঅ্যাকশনের শেষে দেখবে সেই ক্যাটালিস্টটা তার ওজন এবং ধর্মকে অক্ষুণ্ণ রেখে সে কিন্তু আবার রিজেনারেটেড হয়ে যায়। ক্যাটালিস্ট হেল্পস দ্য রিঅ্যাকশন ক্যাটালিস্ট the catalyst helps the reaction such that equilibrium is attained faster but the equilibrium constant remains unchanged. আমরা এটা ভালো করে পরে আলোচনা করছি। যেটা দেখব যে ক্যাটালিস্টের প্রেজেন্সে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হয় না। ইকুইলিব্রিয়ামটা তাড়াতাড়ি অ্যাটেন্ড করে যায় হয়তো। হ্যাঁ, কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হয় না। আর দ্য ক্যাটালিস্ট হ্যাজ হাই এফিশিয়েন্সি। হাই এফিশিয়েন্সি মানে খুব অল্প পরিমাণ ক্যাটালিস্ট হিউজ অ্যামাউন্ট অফ সাবস্ট্রেটকে প্রোডাক্টকে ট্রান্সফর্ম করতে পারে। ক্যাটালিস্ট আর হাইলি স্পেসিফিক অর সিলেক্টিভ। দেখো যেকোনো ক্যাটালিস্ট যেকোনো রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করতে পারে না। কিছু স্পেসিফিক ক্যাটালিস্ট স্পেসিফিক রিঅ্যাকশনকেই ক্যাটালাইজ করতে পারে। আর ক্যাটালিস্টের এই যে প্রপার্টিগুলো আমি বললাম, সেই প্রপার্টিগুলো তুমি পরপর কাছে তোমার কাছে ক্লিয়ার হবে। এবারে ১ম একটা জিনিস আমরা আলোচনা করি যে কেন ক্যাটালিস্টের প্রেজেন্সে রিঅ্যাকশনের রেটটা বাড়ছে। ক্যাটালিস্টের প্রেজেন্সে রিঅ্যাকশনের রেটটা বাড়ছে তার কারণটা হচ্ছে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট দ্য রিঅ্যাকশনস প্রসিড ভায়া অ্যান অল্টারনেটিভ পাথওয়ে হ্যাভিং লোয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন। হেন্স ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট রেট অফ দ্য রিঅ্যাকশন ইনক্রিজেস। দেখো এই ছবিটা খেয়াল করে দেখো। এক্স অ্যাক্সিস বরাবর রিঅ্যাকশন কোঅর্ডিনেট এবং ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি কোনো একটা এনার্জি প্লট করছো। এই ধরো রিঅ্যাকট্যান্ট, এই হচ্ছে প্রোডাক্ট। একটা টিপিক্যাল এক্সোথার্মিক রিঅ্যাকশন কনসিডার করছো। এটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক সেটা ইম্পর্টেন্টই না। এই হচ্ছে রিঅ্যাকট্যান্ট, এই হচ্ছে প্রোডাক্ট। তাহলে এবারে দেখো এই যে কালো যে লাইনটা টানা হয়েছে সেটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট। তাহলে ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট এটা, আর ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট দেখো সবুজ লাইনটাকে টানা হয়েছে। তাহলে কি হলো? না, ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট অ্যাক্টিভেশন বেরিয়ারটা যতটা, ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট কি হচ্ছে অ্যাক্টিভেশন বেরিয়ারটা কমে যাচ্ছে। এবার তুমি জানো যদি পজিটিভ অ্যাক্টিভেশন এনার্জি হয় তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কমে গেলে আর্নিয়াস ইকুয়েশন অনুযায়ী রেট অফ দ্য রিঅ্যাকশনস বাড়বে। সেটাই বলা হচ্ছে যে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট রিঅ্যাকশনস প্রসিডস ভায়া অ্যান অল্টারনেটিভ পাথওয়ে হ্যাভিং লোয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন। তাহলে এনার্জি অফ অ্যাক্টিভেশনটা কমে যাচ্ছে বলে রিঅ্যাকশন রেটটা বেড়ে যাচ্ছে। যেমন এখানে দেখো আমার যদি এইটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট,
ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট যদি অ্যাক্টিভেশন এনার্জিটা ইডাগার 1 বলি, মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জিটা যদি ইডাগার 1 বলি আর রেট কনস্ট্যান্ট যদি K1 বলি, তাহলে আর্নিয়াস ইকুয়েশন হচ্ছে K1 ইকুয়াল টু A e to the power minus e ইডাগার 1 বাই R। আর ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট in presence of catalyst in presence of catalyst the activation এনার্জিটা তোমার যা ছিল এটা ইডাগার 1 প্রাইম হয়ে গেছে, ইডাগার 1 প্রাইম হয়ে গেছে, আর রেট কনস্ট্যান্টটা K1 প্রাইম হয়েছে, তখন K1 প্রাইমটা হয়ে গেলে A e to the power minus ইডাগার 1 প্রাইম বাই RT। এটা আচ্ছা, এবারে দেখো এখানে এই অ্যাক্টিভেশন এনার্জিটা যেহেতু কমে গেল, অ্যাক্টিভেশন এনার্জি কমে যদি যায় তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস সামথিং আছে, তো তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কমে গেলে রেট অফ দ্য রিয়াকশন বা রেট কনস্ট্যান্টটা বেড়ে যাবে। যেহেতু ইডাগার প্রাইমটা লেস দ্যান ইডাগার, সেটা ইমপ্লাই করছে কে প্রাইমটা K1 প্রাইমটা গ্রেটার দ্যান K1, আর যে K1 এর থেকে K1 প্রাইমটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বেঁচে যাচ্ছে। তাহলে প্রথমে এটা বুঝতে পারলে যে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট রিয়াকশনের রেটটা বাড়ছে কেন? কারণ ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট রিয়াকশনসটা একটা অল্টারনেটিভ পাথ ফলো করছে, হ্যাভিং লোয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন। এই অ্যাক্টিভেশন এনার্জি কমে গেল বলে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট রিয়াকশনের রেটটা বেড়ে গেল। এটা পরিষ্কার? কোনো অসুবিধা আছে? ঠিক আছে? আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কেন মানে মানে আনচেঞ্জ থাকছে একটুখানি বোঝার চেষ্টা করা যাক। দেখো এমনি কোয়ালিটেটিভলি এটা বলা হয় যে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, ধরো ইকুইলিব্রিয়াম কখন তুমি ভাববে যখন রিভার্সেবল রিয়াকশন হবে, তো তাহলে যদি অ্যাক্টিভেশন ব্যারিয়ারটা তোমার নেমে যায় বা অ্যাক্টিভেশন এনার্জি কমে যায়, তাহলে ফরওয়ার্ড রিয়াকশনের রেটটাও বেড়ে গেল আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটাও বেড়ে গেল। তাহলে বলা হচ্ছে যে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট অ্যাক্টিভেশন এনার্জি যেতে কমে যাচ্ছে, ফরওয়ার্ড রিয়াকশনের রেটও বেড়ে গেছে, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটও বেড়ে যাচ্ছে, কিন্তু রেশিওটা সেটা কনস্ট্যান্ট থাকছে। আর এবার রেশিওটা কেমন করে কনস্ট্যান্ট থাকছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো আমি যেটা করছি যে ছবিতে কিভাবে লিখছি দেখো, যে ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট ফরওয়ার্ড রিয়াকশন অ্যাক্টিভেশন এনার্জি ইডাগার 1 আর ব্যাকওয়ার্ড রিয়াকশন অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে ইডাগার -1। আর ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট ফরওয়ার্ড রিয়াকশন অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে ইডাগার 1 প্রাইম, ব্যাকওয়ার্ড রিয়াকশন অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে ইডাগার -1 প্রাইম। তাই এই যে অ্যাক্টিভেশন এনার্জিটা যতটা কমলো সেটাকে নাম দিচ্ছি ডেল্টা ই। মানে আগে যা হাইটটা ছিল এখন হাইটটা কমে যাচ্ছে, কতখানি হাইট কমে যাচ্ছে হচ্ছে ডেল্টা ই। তাহলে ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট কি হচ্ছে দেখো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা হচ্ছে Q1 বাই K-1, জানো তুমি রিভার্সেবল রিয়াকশনের ক্ষেত্রে ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট বা ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট, এই রেশিওটা সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে K1টা হচ্ছে A1 e to the power minus ইডাগার 1 বাই RT, আর K-1টা হচ্ছে A-1 e to the power minus ইডাগার -1 বাই RT। এটা তাহলে এবার দেখো এটা কি হচ্ছে যে A1 বাই A-1 হলো e to the power minus ইডাগার 1 মাইনাস ইডাগার -1 বাই RT হয়ে গেল। তাহলে এইটা আমি ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা পেলাম। আচ্ছা, ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট কি হচ্ছে, নতুন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K প্রাইমটা তুমি লিখতে পারো K1 প্রাইম বাই K-1 প্রাইম। মানে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট রেট কনস্ট্যান্টগুলো যথাক্রমে K1 প্রাইম এবং K-1 প্রাইম হয়ে গেছে। আচ্ছা, এবারে একই লজিকে তাহলে এটা কত হবে, এইভাবে যদি বসাও তাহলে A1 বাই A-1 e to the power minus ইডাগার 1 প্রাইম মাইনাস ইডাগার -1 প্রাইম। এখানে যদি ইডাগার 1 মাইনাস ইডাগার -1 হয়েছে, এখানে ইডাগার 1 প্রাইম মাইনাস ইডাগার -1 প্রাইম বাই RT। আচ্ছা, এবারে ইডাগার প্রাইম 1টা কত, যেটা ইডাগার 1 মাইনাস ডেল্টা ই। কারণ এই যে এখন নতুন অবস্থা অ্যাক্টিভেশন এনার্জিটা কি হয়েছে, আগে যেটা ছিল তার জন্য ডেল্টা ই কমে গেছে, তাহলে এটাও ডেল্টা ই কমে গেছে। আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি তো ডেল্টা ই কমে গেছে, তাই ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য তুমি এটাকে লিখলে ইডাগার -1 মাইনাস ডেল্টা ই। এবারে দেখো আলটিমেটলি কি হলো, এই ডেল্টা ই কেটে গেল, কেটে গিয়ে হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস ইডাগার 1 মাইনাস ইডাগার -1 বাই RT। দেখো এই আগে যেটা ছিল তার সঙ্গে পুরো সমান হয়ে গেল, অর্থাৎ K প্রাইম ইকুয়াল টু K হয়ে গেল। তার মানে কি বোঝা গেল যে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কিন্তু তোমার ইনট্যাক্ট থেকে যাচ্ছে। তাহলে এইভাবে তুমি আর্নিয়াস ইকুয়েশন থেকে দেখাতে পারলে
যে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। বোঝা গেল যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো পরিবর্তন হচ্ছে না, সেটা বুঝতে পারলে? মানে যেটা তুমি অন্যভাবে বলছো যে ফরওয়ার্ড রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি কমে যাচ্ছে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি কমে যাচ্ছে। তাই ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেটও বাড়ছে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেটও বাড়ছে, কিন্তু রেশিওটা সেটা কিন্তু একই থাকছে। ঠিক আছে? এটা বোঝা গেল? অঙ্কটা পরিষ্কার? পরিষ্কার তো? আর এইটাকে আরেকটা অল্টারনেটিভ অ্যাপ্রোচে দেখানো যায় দেখো। অল্টারনেটিভ অ্যাপ্রোচে কি হচ্ছে না, এটা খুব সুন্দর। সেটা হচ্ছে যে ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে তো শুধু। বাবা! কি যে এরা চাইছে না, মানে এখন হ্যাঁ, দেখো অল্টারনেটিভ অ্যাপ্রোচটা কি? না ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট কি জাস্ট কোনো ক্যাটালিস্ট নাই, রিঅ্যাকট্যান্ট থেকে জাস্ট প্রোডাক্ট হলো। তার জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তুমি লিখতে পারো ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এইরকম ভাবে লেখা যায়, দেখিয়েছিলাম। কে সমান ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি, যেখানে ডেল্টা জি জিরো কি গিভস এনার্জি অফ দ্য রিঅ্যাকশন আর স্ট্যান্ডার্ড স্টেট। তাহলে গিভস এনার্জি অফ দ্য রিঅ্যাকশন আর স্ট্যান্ডার্ড স্টেটে সেটা কি হবে? স্ট্যান্ডার্ড স্টেটে প্রোডাক্টের গিভস এনার্জি মাইনাস স্ট্যান্ডার্ড স্টেটে রিঅ্যাকট্যান্টের গিভস এনার্জি। আচ্ছা, এবারে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট কি হচ্ছে? ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট দেখো রিঅ্যাকট্যান্ট প্লাস ক্যাটালিস্ট থেকে তৈরি হচ্ছে প্রোডাক্ট প্লাস ক্যাটালিস্ট। মানে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট তোমার ক্যাটালিস্ট ইউজ করলে কিন্তু রিঅ্যাকশনের শেষে ক্যাটালিস্টটা ওজন এবং কেমিক্যাল প্রপার্টিটাকে অক্ষুণ্ণ রেখে হয়তো রিজেনারেটেড হয়ে যাচ্ছে এটা। তাহলে এখন যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে দেখো, তাহলে কে প্রাইমটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো প্রাইম বাই আর টি, যেখানে ডেল্টা জি জিরো প্রাইমটা কি না ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট গিভস এনার্জি ফর দ্য রিঅ্যাকশন। সেটা কি হবে না প্রোডাক্টকে স্ট্যান্ডার্ড ক্ষেত্রে গিভস এনার্জি প্লাস ক্যাটালিস্টের স্ট্যান্ডার্ড ক্ষেত্রে গিভস এনার্জি জি জিরো প্রোডাক্ট প্লাস জি জিরো ক্যাটালিস্ট মাইনাস রিঅ্যাকট্যান্টের স্ট্যান্ডার্ড ক্ষেত্রে গিভস এনার্জি আর ক্যাটালিস্টের স্ট্যান্ডার্ড ক্ষেত্রে গিভস এনার্জি। তো দেখো এই যে যেহেতু ক্যাটালিস্টটা রিজেনারেটেড হয়ে যাচ্ছে, তা জি জিরো ফর দ্য ক্যাটালিস্ট আর জি জিরো ফর দ্য ক্যাটালিস্ট এই দুটো কেটে চলে গেল। তাহলে পড়ে রইল দেখো জি জিরো প্রোডাক্ট মানে জি জিরো রিঅ্যাকট্যান্ট, আর জি জিরো প্রোডাক্ট মানে জি জিরো রিঅ্যাকট্যান্ট হচ্ছে জাস্ট আগে যে ডেল্টা জি জিরো ছিল তার সঙ্গে সমান। তার মানে ডেল্টা জি জিরো প্রাইম আর ডেল্টা জি জিরো যদি সমান হয়ে যায়, তার মানে পরিষ্কার দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট একই রয়ে গেল। তার মানে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বলো তো, যে টেম্পারেচার বাড়ালেও রিঅ্যাকশনের রেট বাড়ে আর ক্যাটালিস্ট ব্যবহার করলেও রিঅ্যাকশনের রেট বাড়ে। আগের দিন আমি দেখালাম কি যে টেম্পারেচার বাড়াচ্ছি তার জন্য রিঅ্যাকশনের রেট বাড়ছে, আজকে দেখাচ্ছি ক্যাটালিস্ট ব্যবহার করছি তার জন্য রিঅ্যাকশনের রেট বাড়ছে। তা দুটোর মধ্যে তফাৎটা কি বলতো? মানে ক্যাটালিস্ট ব্যবহার করে রিঅ্যাকশন রেট কেন বাড়ে আর টেম্পারেচার বাড়ালে রিঅ্যাকশন রেট কেন বাড়ে, বলো তো, কে বলবে? বলো, ক্যাটালিস্ট ব্যবহার করলে রিঅ্যাকশন রেট কেন বাড়লো? আর টেম্পারেচার বাড়লে রিঅ্যাকশন রেট কেন বাড়ে? টেম্পারেচার বাড়ালে রিঅ্যাকশনের রেট কেন বাড়ে? হ্যাঁ, মানে ওইটাকে ফিজিক্যালি বললে ব্যাপারটা হচ্ছে যে টেম্পারেচার বাড়ালে রিঅ্যাকট্যান্ট গুলোর অ্যাভারেজ এনার্জি বাড়ছে। তা রিঅ্যাকট্যান্টের অ্যাভারেজ এনার্জি বাড়লে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকিউলস হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু দ্য অ্যাক্টিভেশন এনার্জি সেটা বৃদ্ধি পাচ্ছে। মানে রিঅ্যাকট্যান্টের টেম্পারেচার বাড়ালে রিঅ্যাকট্যান্টের অ্যাভারেজ এনার্জি বাড়ছে, মানে এই যে অ্যাক্টিভেশন ব্যারিয়ারটা ক্রস করার সম্ভাবনা বাড়ছে, মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকিউল হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু অ্যাক্টিভেশন এনার্জি সেটা হচ্ছে তোমার বেড়ে যাচ্ছে। তাহলে একটার ক্ষেত্রে হাইটটাই কমিয়ে দিলে, প্রাচীরটাই ছোট করে দিলে, আর একটার ক্ষেত্রে হচ্ছে তুমি রিঅ্যাকট্যান্টকে যথেষ্ট এনার্জি দিয়ে ওই অ্যাক্টিভেশন ব্যারিয়ারটা যেটা ফিক্স ছিল সেটাকে টপকাতে সাহায্য করলে। দুটোর ক্ষেত্রে লজিক কিন্তু একদম আলাদা। ঠিক আছে? তাহলে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট রিঅ্যাকশন প্রসিড ভায়া অ্যান অল্টারনেটিভ পাথওয়ে হ্যাভিং লোয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন, সেখানে রেটটা বেড়ে গেছে। আর মানে যখন তুমি ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট কিন্তু টেম্পারেচার বাড়াচ্ছ, তখন যেটা হচ্ছে যে
অ্যাভারেজ এনার্জি বা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ফর দ্য রিঅ্যাক্ট্যান্ট মলিকুলস ইনক্রিজ করছে, সেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং রিঅ্যাক্ট্যান্ট মলিকুলস হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু দ্য অ্যাক্টিভেশন এনার্জি সেটা ইনক্রিজ করছে। ঠিক আছে? সেই জন্য রিঅ্যাকশনের রেটটা বাড়ছে। হচ্ছে? বোঝা গেল? আচ্ছা, তাহলে নেক্সট আমরা আচ্ছা তাহলে আমরা ক্যাটালিস্ট সম্বন্ধে যে জেনারেল ২-৪ টে কথাবার্তা বলা সেটা আমরা বলে ফেললাম। আচ্ছা এবারে দেখো আমাদের এই টাইপস অফ ক্যাটালিসিস এর মধ্যে বললাম হোমোজিনিয়াস ক্যাটালিসিস, হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস এবং এনজাইম ক্যাটালিসিস আছে। তার মধ্যে আমাকে হোমোজিনিয়াস ক্যাটালিসিসটা আজকে করতে হবে উইথ স্পেশাল রেফারেন্স টু অ্যাসিড বেস ক্যাটালিসিস। তাহলে আমরা শুরু করি হোমোজিনিয়াস ক্যাটালিসিস। আচ্ছা হোমোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে রিঅ্যাক্টর এবং ক্যাটালিস্ট তারা বেসিক্যালি সেম ফেজে থাকবে। তাহলে হোমোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে হচ্ছে যখন হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস হয় দেখবে তোমরা হয়তো হাইড্রোজিনেশন রিঅ্যাকশনস করছো, সেখানে ক্যাটালিস্ট হিসেবে প্লাটিনাম, প্যালাডিয়াম, নিকেল এদেরকে ব্যবহার করছো। প্লাটিনাম, প্যালাডিয়াম, নিকেল তারা থাকতে সলিড স্টেটে, আর রিঅ্যাক্ট্যান্ট এরা থাকতে হচ্ছে তোমার গ্যাস ফেজে, সেটা হলে চলবে না। তাহলে এক্ষেত্রে যেটা হবে যে ক্যাটালিস্ট এবং রিঅ্যাক্ট্যান্ট তারা সেম ফেজে থাকবে। তাহলে হোমোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে ইন দিস কেস reactants and catalyst will be in the same phase. In this case reactants and catalyst will be in the same phase. একই ফেজে থাকবে এরা। আচ্ছা এবারে এর যে একটা টিপিক্যাল মেকানিজম কেমন দেখো, একটা হোমোজিনিয়াস ক্যাটালিসিসের টিপিক্যাল মেকানিজম হচ্ছে ধরে নাও একটা সাবস্ট্রেট আছে বা রিঅ্যাক্ট্যান্ট আছে, তার সঙ্গে ক্যাটালিস্ট তারা রিঅ্যাক্ট করছে। আচ্ছা এবারে এখানে কি হয় না প্রথমে একটা সাবস্ট্রেট ক্যাটালিস্ট একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করে। হ্যাঁ, সেই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা ধরে নাও তুমি এক্স বললে। ঠিক আছে, সাবস্ট্রেট ক্যাটালিস্ট একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করছে। হ্যাঁ, সেটাকে তুমি জাস্ট এক্স বলছো, বা এটাকে অনেক সময় এক্স না বলে কেউ চাইলে এটাকে জাস্ট যেহেতু সাবস্ট্রেট ক্যাটালিস্ট কমপ্লেক্স তাকে তুমি এসসি এইরকম ভাবেও নাম দিতে পারো, একই মান। সাবস্ট্রেট ক্যাটালিস্ট কমপ্লেক্স তৈরি হলো, তারা কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকছে। তার মানে ফরওয়ার্ড এখানে রেট কনস্ট্যান্ট Q1 ধরে না, ব্যাকওয়ার্ড এখানে রেট কনস্ট্যান্ট Q-1। তারপরে এই যে সাবস্ট্রেট ক্যাটালিস্ট এই কমপ্লেক্সটা সেটা ভেঙে যায়, ভেঙে গিয়ে প্রোডাক্ট তৈরি করে এবং ক্যাটালিস্টটা রিজেনারেটেড হয়ে যায় ভায়া রেট কনস্ট্যান্ট ধরে না তোমার K2। আচ্ছা এবারে এই ধরনের মেকানিজম যখনই হবে তোমাদের দেখবে আগে করানো হয়েছে, এটার দু রকম সিচুয়েশন হতে পারে। কেস 1 এ যেটা হলো যে সাবস্ট্রেট প্লাস ক্যাটালিস্ট মিলে এই যে সাবস্ট্রেট ক্যাটালিস্ট কমপ্লেক্সটাকে তৈরি করছে ভায়া রেট কনস্ট্যান্ট K1 এবং K-1, এইটা হচ্ছে ভীষণ ফাস্ট, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সাবস্ট্রেট ক্যাটালিস্ট কমপ্লেক্সটা ভেঙে যে প্রোডাক্ট তৈরি হয়েছে এবং ক্যাটালিস্টটা রিজেনারেটেড হয়ে যাচ্ছে K2, সেটা হচ্ছে স্লো। এরকম একটা সিচুয়েশন হতে পারে প্রথমে। আর পরের কেসটা আমি পরের পেজে করছি, যেক্ষেত্রে প্রথমটা স্লো, পরেরটা হচ্ছে ফাস্ট। আচ্ছা এই ধরনের সিচুয়েশনে তোমাকে যেটা করতে হয়, মানে এই ধরনের সিচুয়েশন যদি হয় তখন এসসি যেটা এটাকে বলা হয় আরহেনিয়াস কমপ্লেক্স। আরহেনিয়াস কমপ্লেক্স বলা হয়, এবং তখন যেটা তোমাকে করতে হবে, we have to use RDS approximation, rate determining step approximation, অথবা এখানে সময় বলা হয় প্রি ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাপ্রক্সিমেশন তোমাকে ব্যবহার করতে হবে। সেখানে কি করা হয়, প্রথমে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, প্রথম স্টেপটা জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট Q1/K-1 সেটা প্রথমে লিখে ফেলতে হয়, সেটা হচ্ছে
এসসির কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এস এর কনসেন্ট্রেশন ইন্টু সি এর কনসেন্ট্রেশন। সেখান থেকে তুমি এসসির কনসেন্ট্রেশন এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের কনসেন্ট্রেশনটা বের করে ফেলো Q1 বাই K-1 ইন্টু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন ইন্টু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন। এরকম হলো। আর ফাইনালি রেট অফ দ্য রিয়াকশন বা রেট অফ ফরমেশন আর প্রোডাক্ট যাই বলো না কেন, রেট অফ দ্য রিয়াকশনও বলতে পারো বা রেট অফ ফরমেশন আর প্রোডাক্টও তুমি বলতে পারো। এটা ভি, এটা হচ্ছে তোমার K2 ইন্টু যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এসসি তার কনসেন্ট্রেশন। তাহলে এবারে এখানে এসসি জায়গায় বসিয়ে দিলে এটা দাঁড়াচ্ছে K1 K2 বাই K-1 ইন্টু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন ইন্টু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন। এইটাকে আমি লিখছি অ্যাজ এ হলো কেসি ইন্টু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন ইন্টু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন লিখলাম, যেখানে কেসিটা যেটা K1 বাই K1 K2 বাই K-1 এটা হলো, এটাকে বলা হচ্ছে ক্যাটালাইটিক কোফিশিয়েন্ট। এই যে এফেক্টিভ যে রেট কনস্ট্যান্টটা সেটাকে নাম দিচ্ছি ক্যাটালাইটিক কোফিশিয়েন্ট। এটা হচ্ছে তোমার ক্যাটালাইটিক কোফিশিয়েন্ট। এইটা একটা অ্যাপ্রোচ, ঠিক আছে। আচ্ছা, আর একটা যেটা হতে পারে কেস 2 সাবস্ট্রেট প্লাস ক্যাটালিস্ট, ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট K1, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট K-1 করে সাবস্ট্রেট ক্যাটালিস্ট কমপ্লেক্স হলো। এই প্রসেসটা স্লো। সাবস্ট্রেট ক্যাটালিস্ট যখন ভেঙে গিয়ে ভাই রেট কনস্ট্যান্ট K2 প্রোডাক্ট প্লাস ক্যাটালিস্ট তৈরি করছে, সেটা হচ্ছে ধরো ফাস্ট। এইটা, এটা তোমার ফাস্ট। আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে দেখো তোমাকে যেটা ব্যবহার, আচ্ছা, তখন এসসিটাকে বলা হয় ভ্যান ডফ কমপ্লেক্স। ভ্যান ডফ কমপ্লেক্স। আর এই যে প্রসেসটা we have to apply steady step approximation. তোমাদের স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে হবে। মানে এখানে যেটা হচ্ছে একটা রিভার্সিবিলিটি আছে, আবার কনজিকিউটিভনেসও আছে। মানে এস প্লাস সি মিলে এসসি হলো, এসসিটা আবার ভেঙে গিয়ে প্রোডাক্ট প্লাস সি তৈরি করছে। হ্যাঁ, মানে রিভার্সিবিলিটি আছে, আবার কনজিকিউটিভনেসও আছে। সেরকম তোমাদের করানো হয়েছিল দেখবে আরডিএস অ্যাপ্রক্সিমেশন এবং স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন বলা হয়েছিল। তো এই ধরনের মেকানিজম তুমি অ্যাসিড বেস ক্যাটালিসিসের ক্ষেত্রে পাবে, এনজাইম ক্যাটালিসিসের ক্ষেত্রে পাবে, যেখানে মাইসেডিমেন্ট কাইনেটিক্স হয়, তুমি দেখতে পাবে। তাহলে এই পার্টিকুলার কেসে তোমাকে কি করতে হচ্ছে না, প্রথমে এই ডি এসসি বাই ডিটি এটাকে বের করতে হয়। এটা হলো K1 ইন্টু এস এর কনসেন্ট্রেশন ইন্টু সি এর কনসেন্ট্রেশন মাইনাস K-1 ইন্টু এসসির কনসেন্ট্রেশন মাইনাস K2 ইন্টু এসসির কনসেন্ট্রেশন। তাহলে এটা রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ এই যেটা সাবস্ট্রেট ক্যাটালিস্ট কমপ্লেক্স যেটা, সেটাকে তোমাকে জিরো করতে হচ্ছে। এটা তাহলে সেখান থেকে তুমি যদি এটাকে বের করো, সাবস্ট্রেট ক্যাটালিস্ট কমপ্লেক্সের কনসেন্ট্রেশনটা বের করো, সেটা কত হচ্ছে K1 বাই K-1 প্লাস K2 ইন্টু সি এর কনসেন্ট্রেশন ইন্টু এস এর কনসেন্ট্রেশন। এটা তাহলে এবারে রেট অফ দ্য রিয়াকশন কি হলো? রেট অফ দ্য রিয়াকশন ভিটা তো তোমার K2 ইন্টু এস এর কনসেন্ট্রেশন বসিয়ে দিলে K1 K2 বাই K-1 প্লাস K2 ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। সেইটাকে তুমি ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট ইন্টু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন করলে, যেখানে কেসিটা যেটা K1 K2 বাই K-1 প্লাস K2, এটা হচ্ছে ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট। এটা হচ্ছে ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট। আচ্ছা, দেখো আলটিমেটলি তুমি যখন লিখছো ভিটাকে, সেটা অ্যাপারেন্টলি দুটোর ক্ষেত্রে একই রকমের দেখতে লাগছে। আগের মেকানিজম তুমি ফাইনালি যেটা লিখছো এইটা ভিটা, আর পরের অ্যাপ্রক্সিমেশনে যেটা লিখছো, দুজনের ক্ষেত্রে ফাইনাল রেজাল্টটা তোমার একই। মানে এই ভেতরে কি ঘটছে না ঘটছে এটা দিকে তুমি ইন্টারেস্টেড না থাকো,
তো সবসময় তুমি লিখতে পারো ভেলোসিটি অফ দ্য রিয়াকশন হচ্ছে ক্যাটালাইটিক কোফিশিয়েন্ট কিন্তু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন। এটা তুমি অলওয়েজ লিখতে পারবে। হ্যাঁ? বা এইরকমভাবেও যদি লেখো তাহলে ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন কিন্তু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন এরকমভাবে তুমি লিখতে পারছো। এটা। সবসময় তুমি কিন্তু এইরকমভাবে লিখতে পারবে। এটা। আচ্ছা, এবার তফাৎটা আছে কিন্তু। দেখো ওইখানে ক্যাটালাইটিক কোএফিসিয়েন্টের যা K1 K2 বাই K-1 এখানে কিন্তু K1 K2 বাই K-1 ইনটু Kc। আচ্ছা এবারে দেখো যে যদি তোমাকে কিছু উল্লেখ না করে দেয় তাহলে না কেস 2 টাকে করা সবসময় বুদ্ধিমানের কাজ। মানে অনেক সময় দেখো আমি ব্যাপারটা ভালো করে বুঝে বললাম কোনটা স্লো কোনটা ফাস্ট বলে দিলাম। এবার অনেক সময় পরীক্ষায় কোয়েশ্চেন করে দেওয়া হয় কোন স্টেপটা ফাস্ট কোন স্টেপটা স্লো বলে দেয় না। তখন তুমি কি করবে? তুমি সবসময় না স্টেডি স্টেট করো। স্টেডি স্টেট করার পরে তুমি একটু খেয়াল করে দেখো যে যদি এই ১ম স্টেপটা স্লো না হয়ে ১ম স্টেপটা ফাস্ট হতো, তাহলে কি হতো? K-1 টা মাঝ গ্রেটার দ্যান K2 হতো। মানে ফার্স্ট হলে কি SC যখন তৈরি হচ্ছে সে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এর থ্রু দিয়ে S এবং C তে চলে যাওয়ার যেমন সম্ভাবনা থাকে, আবার SC তে ফরওয়ার্ড রিঅ্যাকশন এর থ্রু দিয়ে প্রোডাক্ট এবং C তে চলে যেতে সম্ভাবনা থাকে। এবারে যদি এই প্রসেসটা স্লো হয় তাহলে K-1 টা হচ্ছে কম, K2 টা বেশি। আর এই স্টেপটা যদি ফাস্ট হয়ে যায় পরেরটা যদি স্লো হয়ে যায় তাহলে হচ্ছে K-1 টা বেশি K2 টা ছোট। তুমি দেখো এখানে যদি K-1 টা বড় K2 টাকে ছোট করে দাও, তো ডিনোমিনেটরে K-1 প্লাস K2 আছে K2 কে তুমি ইগনোর করো তাহলে হয়ে যাচ্ছে K1 K2 বাই K-1 দেখো আগের রেজাল্টটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তাহলে এইভাবে করলে তুমি কিন্তু আগের রেজাল্টটা ইজিলি চলে আসতে পারবে জাস্ট এই কন্ডিশন থেকে যেখানে K-1 টা মাঝ গ্রেটার দ্যান K2। সেখানে বেটার হচ্ছে পরের অ্যাপ্রোচটাকেই করা। করার পরে তুমি শেষে দেখলে যে না ওটা অ্যাকচুয়ালি যেটা আছে ১ম টা স্লো না ১ম টা ফাস্ট বলা আছে। তখন তুমি জাস্ট এই K-1 টা মাঝ গ্রেটার দ্যান K2 করে দাও। তাহলে K2 টাকে হাওয়া হয়ে গেল। তাহলে K1 K2 বাই K-1 তুমি করে ফেলতে পারছো। তোমার জিনিসটা দেখো সলভ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা তাহলে এই যে হোমোজিনিয়াস ক্যাটালিসিস এর যেটা মোস্ট ইম্পোর্টেন্ট পয়েন্ট সেটা কি দেখতে পেলে? দেখো যে রেট অফ দ্য রিঅ্যাকশনস সেটা কিন্তু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে কি এটা দাঁড়াচ্ছে যে ফর homogeneous catalysis homogeneous catalysis rate of the reaction as well as effective rate constant আর effective rate constant কি এই যে Kc এবং C টাকে গুণ করে তুমি K effective into substrate concentration এইভাবে লিখতে পারছো। এটা ঠিক এখানে কারণ এখানে তো ক্যাটালিস্টের কনসেন্ট্রেশনটা ফিক্সড। ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন যদি ফিক্সড হয় এটাকে তুমি চাইলে K effective into substrate concentration লিখতে পারছো যেখানে দেখো এই K effective টা সেটাও হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যাটালাইটিক কোএফিসিয়েন্টের কনসেন্ট্রেশন ক্যাটালাইটিক কোএফিসিয়েন্টকে ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন দিয়ে গুণ যদি করে তাহলে এটা এফেক্টিভ একটা কনস্ট্যান্ট থাকতে বলে এটাকে এফেক্টিভ রেট কনস্ট্যান্ট বলা হয়। এখানে ঠিক একই রকম ভাবে এটাকে এফেক্টিভ রেট কনস্ট্যান্ট বলা হয়। তাহলে হোমোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে এটা হচ্ছে রেট অফ দ্য রিঅ্যাকশন অ্যাজ ওয়েল অ্যাজ এফেক্টিভ রেট কনস্ট্যান্ট ইজ ডিরেক্টলি proportional to concentration of the catalyst। তাহলে হোমোজিনিয়াস ক্যাটালিসিস যদি হয় তাহলে রেট অফ দ্য রিঅ্যাকশন সেটা কিন্তু প্রপোর্শনাল টু ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ দ্য ক্যাটালিস্ট হয়। মানে পরিষ্কার তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ। ঠিক আছে? আচ্ছা ধরো তোমাকে এই যে এটা ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট হোমোজিনিয়াস মানে এমনি ক্যাটালিসিসের তো জেনারেল প্রপার্টি গুলোকে বলেছি। তো হোমোজিনিয়াস ক্যাটালিসিসের জন্য এই রেজাল্টটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। হোমোজিনিয়াস ক্যাটালিসিস যদি হয় তাহলে রেট অফ দ্য রিঅ্যাকশন বা এফেক্টিভ রেট কনস্ট্যান্টটা ক্যাটালিস্টের কনসেন্ট্রেশনের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা পরীক্ষায় কোশ্চেন দেয় এরকম পরীক্ষায় প্রবলেম দেয়
তো বিভিন্ন সময় পরীক্ষায় পড়েছে। মানে তোমাকে ধরো একটা অ্যাসিড বেস ক্যাটালিসিস হচ্ছে, তোমায় বলল যে পিএইচটা তোমার একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুতে তুমি চেঞ্জ করে দিলে, তার জন্য রিঅ্যাকশনের রেটটা ধরো একটা ভ্যালু থেকে একটা ভ্যালুতে চেঞ্জ হয়ে গেল। তো সেখান থেকে তোমাকে করতে দেয় যে এটা হোমোজিনিয়াস ক্যাটালিসিস কিনা তুমি বলো। তাহলে সেই ধরনের প্রবলেম কিন্তু তুমি এই যে হোমোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে, মানে যদি ওটা হোমোজিনিয়াস ক্যাটালিসিস হয়, মানে যেটা মোদ্দা কথা, যদি এটা হোমোজিনিয়াস ক্যাটালিসিস হয় তাহলে কিন্তু তোমার এটা মানে রেট অফ দ্য রিয়াকশনটা ক্যাটালিস্টের কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল হবে। ধরো একটা প্রবলেম এরকম বলা হচ্ছে, এক মিনিট, প্রচুর প্রবলেম আছে আর কি এরকম। তাহলে এরকম বললাম, আচ্ছা আমি নিজে থেকেই একটা বলছি যে পরে অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশন rate of the reaction is double when pH of the solution changes from 4 to 2। মানে পিএইচটা যখন 4 থেকে 2 হলো, মানে পিএইচটা কমা মানে এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা বাড়ছে, হ্যাঁ, তখন রেট অফ দ্য রিয়াকশনটা ডাবল হয়ে যায়। এবারে বললাম ইজ ইট এ হোমোজিনিয়াস, ইজ ইট অ্যান এক্সাম্পল অফ হোমোজিনিয়াস ক্যাটালিসিস, অ্যান্ড এক্সাম্পল অফ ইজ ইট অ্যান এক্সাম্পল অফ হোমোজিনিয়াস ক্যাটালিসিস। আবার এটাকে একটা হোমোজিনিয়াস ক্যাটালিসিসের এক্সাম্পল তোমাকে তারা বলতে বলা হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে দেখো, যেটা কথা হচ্ছে যে এই যে তোমার পিএইচটা যদি তোমার 4 হয়, তাহলে সেখান থেকে এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা হচ্ছে কত, 10⁻⁻⁴, পিএইচ এর ডেফিনেশন অনুযায়ী। আর পিএইচ যদি তোমার 2 হয়, সেখান থেকে এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা হয়ে যাচ্ছে, তাহলে এইচ প্লাস 1 বললাম, এটা এইচ প্লাস 2 বললাম, সেটা হচ্ছে 10⁻²। আচ্ছা এবারে তুমি যদি এই দুটো কনসেন্ট্রেশনের রেশিও বলো, ধরো এইচ প্লাস কনসেন্ট্রেশন 1 ডিভাইডেড বাই এইচ প্লাস কনসেন্ট্রেশন 2, এই রেশিওটা কত হচ্ছে, 10⁻⁴ ডিভাইডেড বাই 10⁻²। আচ্ছা আগে 2/1 করি, মানে এটা মানে পরেরটাকে আগে করি, এটাকে পরে করি। এটা 2/1 কত হচ্ছে, 10⁻² বা 10⁻⁴, সেটা হচ্ছে 10 স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে 100 হয়ে যাচ্ছে এইটা। তাহলে ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন রেশিওটা হচ্ছে 100, কিন্তু ভেলোসিটি v2/v1 এটা কত হচ্ছে, এটা মাত্র 2 হচ্ছে। তার মানে যেহেতু v2/v1টা নট ইকুয়াল টু h+2/h+1, মানে প্রপোর্শনাল নয় এইটা, সেখানে ইট ইজ নট অ্যান এক্সাম্পল অফ হোমোজিনিয়াস ক্যাটালিসিস। একটা হোমোজিনিয়াস ক্যাটালিসিসের কিন্তু এটা এক্সাম্পল নয়। ঠিক আছে।
তাহলে এই ধরনের প্রবলেমগুলো আর কি, হ্যাঁ, তুমি ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম, এগুলোকে ভালো করে করবে আর কি। মানে আরো অনেক প্রবলেমস হয়, সেই প্রবলেমগুলো আমি পরে করছি, হ্যাঁ? আগে জিনিসটাকে শেষ করে নিই। তারপর আমি একটা ক্লাস দেব, প্রবলেমসের ক্লাস, আমি অনেকগুলি প্রবলেমসের ক্লাস দেব আরকি। হ্যাঁ? মানে অন্তত ৫-৬ টা প্রবলেমসের ক্লাস দেব। সেখানে আমি প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। মানে এখানে এই কনটেক্সট থেকে সেটা আমি বললাম। সেটা হচ্ছে যে হোমোজিনিয়াস ক্যাটালিসিস যদি হয়, তাহলে রেট অফ দ্য রিঅ্যাকশন বা এফেক্টিভ রেট কনস্ট্যান্টটা এটা ক্যাটালিস্টের কনসেন্ট্রেশনের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। তাহলে যদি একটা রিঅ্যাকশনস, মানে এটা একটা ভীষণ ইম্পোর্টেন্ট একটা রেজাল্ট আরকি। তাহলে একটা রিঅ্যাকশন হোমোজিনিয়াসলি ক্যাটালাইজ কি ক্যাটালাইজ নয়, সেইটা বোঝার রাস্তা হচ্ছে যে তোমার রেট অফ দ্য রিঅ্যাকশনের যে রেশিও আর ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন রেশিওটা সমান হচ্ছে কি হচ্ছে না। এইটা তোমাদের প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও না হোমোজিনিয়াস ক্যাটালিসিস বলে তার চেকিংটা আছে কিন্তু। হ্যাঁ? যে তোমাকে দেবে এতে হাইড্রোজেন পারক্সাইড ডিকম্পোজিশন করছো অ্যাসিড মিডিয়ামে, বা তুমি এস্টার হাইড্রোলিসিস করবে, তারপরে হচ্ছে তোমার ইনভার্সন অফ সুক্রোজ করবে, সেগুলো সব হোমোজিনিয়াস ক্যাটালিসিসের এক্সাম্পল। আবার হাইড্রোজেন পারক্সাইড ডিকম্পোজিশন যখন ফেরিক ক্লোরাইডের প্রেজেন্সে করবে, সেটা কিন্তু হোমোজিনিয়াস ক্যাটালিসিস না, সেটা হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস। হ্যাঁ? সেগুলো তোমাকে এক্সপেরিমেন্টালি ভেরিফাই করতে বলে এটা হোমোজিনিয়াস ক্যাটালিসিস নাকি হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস। তাহলে ব্যাপারটা হচ্ছে যে হোমোজিনিয়াস ক্যাটালিসিস যদি হয়, ক্যাটালিস্টের কনসেন্ট্রেশনের রেশিওটা আর রেট অফ দ্য রিঅ্যাকশন রেশিওটা এক্সাক্টলি সমান হবে। তাহলে এক্ষেত্রে সমান হলো না, এখানে এটা একটা হোমোজিনিয়াস ক্যাটালিসিসের এক্সাম্পল নয়। এরকম আরো অনেক নিউমেরিক্যাল প্রবলেমস আছে। আমি নিউমেরিক্যাল প্রবলেমগুলো তোমাকে পরে পরপর করে বুঝিয়ে করাবো আরকি। হ্যাঁ? আগে সিলেবাসটাকে মানে শেষটা করে দিয়ে এদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য প্রচুর সময় পাওয়া যাবে। তখন ক্লাসগুলো নেব, সেই ক্লাসগুলো কিন্তু অনলাইনে হয়। তাই কিন্তু সবাই করবে। ঠিক আছে? তোমার সুবিধা হবে। হুম, আচ্ছা চলো। আচ্ছা এবারে আমি এই এক্সাম্পল গুলোতে চলে আসি। হোমোজিনিয়াস ক্যাটালিসিস, সেখানে অ্যাসিড বেস ক্যাটালিসিসটা একটা এক্সাম্পল অফ হোমোজিনিয়াস ক্যাটালিসিস, সেইটা আমরা আলোচনা করি। মানে এখানে বলে দেওয়া উচিত ছিল আরকি যে মানে যখন আমি এই হোমোজিনিয়াস ক্যাটালিসিস নিয়ে কথাবার্তা বলছি, অ্যাসিড বেস ক্যাটালিসিস কিন্তু একটা হোমোজিনিয়াস ক্যাটালিসিসের এক্সাম্পল। ক্যাটালিসিস কি জান এক্সাম্পল অফ, দাঁড়াও তো ১ সেকেন্ড। ১ মিনিট দাঁড়াও। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো তাহলে অ্যাসিড বেস ক্যাটালিসিস হচ্ছে একটা হোমোজিনিয়াস ক্যাটালিসিসের এক্সাম্পল। দেখো প্রথমে আমরা অ্যাসিড বেস ক্যাটালিসিস বিভিন্ন রকমের হতে পারে। প্রথমে আমরা বলছি স্পেসিফিক H+ আয়ন ক্যাটালাইজ রিঅ্যাকশন। স্পেসিফিক H+ আয়ন ক্যাটালাইজ রিঅ্যাকশন। হুম? আচ্ছা, স্পেসিফিক H+ আয়ন ক্যাটালাইজ রিঅ্যাকশন, যেখানে রিঅ্যাকশনটা ক্যাটালাইজ হবে H+ দিয়ে। আচ্ছা এবারে সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, যদি অ্যাসিড বেস ক্যাটালাইজ রিঅ্যাকশনস হয় না, যেহেতু অ্যাকুয়াস মিডিয়ামে সবকিছু ঘটে, তো যে রিঅ্যাকশনটা H+ দিয়ে ক্যাটালাইজ, সেই রিঅ্যাকশনটা জল দিয়েও ক্যাটালাইজড হবে। তো the reactions are catalyzed by H+ ion as well as H2O. তখন রেট অফ দ্য রিঅ্যাকশন কি লিখবে? দেখো আমরা যদি H+ আমরা এই যে মেকানিজম গুলো করলাম, সেখানে কি রেট অফ দ্য রিঅ্যাকশন সবসময়
ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট ইনটু ক্যাটালিস্টের কনস্ট্যান্ট ইনটু সাবস্ট্রেট কনস্ট্যান্ট এইরকম ভাবে লিখি। তাহলে সেই মতো করে তাহলে ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট অফ H প্লাস ইনটু কনসেন্ট্রেশন অফ H প্লাস ইনটু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। আবার এখানে ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট অফ H2O কনসেন্ট্রেশন অফ H2O ইনটু ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট অফ সাবস্ট্রেট এইভাবে লিখতে হবে। তোমার মানে প্রথমটা হচ্ছে দেখো যদি শুধু H প্লাস দিয়ে ক্যাটালাইজ হতো তাহলে যে ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট অফ H প্লাস ইনটু কনসেন্ট্রেশন অফ H প্লাস ইনটু কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট এটা লিখতে হয়। আর তার সঙ্গে সঙ্গে যেহেতু জল দিয়েও ক্যাটালাইজ হচ্ছে সেটা এটা লিখতে হয়, যেখানে KH প্লাসটা হচ্ছে ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট অফ H প্লাস আর KH2 হচ্ছে ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট অফ H2O। তাহলে এক্ষেত্রে কিন্তু সাবস্ট্রেটটা হচ্ছে তোমার মূল। তাহলে এইটা বাদ দিলে বাকি যে পোর্শনটা থাকে যে ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট অফ H প্লাস ইনটু কনসেন্ট্রেশন অফ H প্লাস প্লাস ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট অফ H2 ইনটু কনসেন্ট্রেশন অফ H2O এই পুরো জিনিসটা হচ্ছে তোমার একটা এফেক্টিভ রেট কনস্ট্যান্ট। এটা হয়ে গেল কত এফেক্টিভ রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট। তাহলে দেখো তাহলে কে এফেক্টিভ এখানে হয়ে যাচ্ছে KH প্লাস ইনটু CH প্লাস প্লাস KH2 ইনটু CH2। আচ্ছা এবারে তুমি যদি মানে মোস্ট অফ দ্য মানে মানে এই যে পার্টিকুলার সিচুয়েশনে তুমি যদি ক্যাটালাইট কে এফেক্টিভটাকে কনসেন্ট্রেশন অফ H প্লাস এর রেসপেক্টে প্লট করে তার একটা স্ট্রেট লাইন পাচ্ছে, কারণ ইন্টারসেপ্ট হচ্ছে KH2 CH2 আর স্লোপটা হচ্ছে K অফ H প্লাস। এটা হলো। আচ্ছা এবারে অল প্র্যাকটিক্যাল পারপাসে লোকে যেটা করে যে ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট অফ H2O টা হচ্ছে মাঝ লেস দ্যান ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট অফ H প্লাস। মানে KH প্লাসটা হচ্ছে অনেক অনেক বড় হয় ইন কম্পারিজন টু KH2O। তখন আমরা কি লিখতে পারি? তখন আমি লিখতে পারছি কে এফেক্টিভটা হচ্ছে KH প্লাস ইনটু CH প্লাস এভাবে লিখতে পারি। তাহলে এবারে দেখো যে এইটা যদি লিখতে পারো, এইটা যখনই তুমি লিখে ফেলতে পারলে তখন যদি কে এফেক্টিভটাকে কনসেন্ট্রেশন অফ H প্লাস এর রেসপেক্টে প্লট করো তখন একটা স্ট্রেট লাইন হবে পাসিং থ্রু দ্য অরিজিন। তাহলে এই ইকুয়েশনটাকে যদি প্লট করো তাহলে একটা ইন্টারসেপ্ট থাকছে, যে ইন্টারসেপ্টটা হচ্ছে KH2 CH2। আর যদি KH প্লাসটা মান গ্রেটার দেন KH2 হয় তখন তুমি এইরকম ভাবে লিখতে পারবে, তখন এটা একটা স্ট্রেট লাইন হবে পাসিং টু দ্য অরিজিন আর কি। এইটা হচ্ছে ১ নম্বর ইকুয়েশনের জন্য, এটা ধরো ২ নম্বর ইকুয়েশনের জন্য। তাহলে এইটা হচ্ছে যে যে এই যে প্রথম ছবিটা আর কি, এই যে ছবিটা এই ছবিটা হচ্ছে এই ১ নম্বর ইকুয়েশনের জন্য ছবিটা হচ্ছে এইটা, আর ২ নম্বর ইকুয়েশনের জন্য ছবিটা হচ্ছে এইটা। আচ্ছা এবারে যেটা কথা সেটা হচ্ছে যে যে যেটা ইউজুয়ালি দেখতে পাওয়া যায় যে প্রথমের মতোই ছবিটা তুমি অ্যাকচুয়ালি দেখতে পাও, পরের মতো ছবিটা দেখতে পাও না। তার কারণটা কি? দেখো ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট অফ H প্লাস এই যে KH প্লাসটা কিন্তু KH2 এর থেকে অনেক অনেক বেশিও হয়, কিন্তু কনসেন্ট্রেশন অফ H2O কিন্তু অনেক অনেক বেশি হয় তাই কনসেন্ট্রেশন অফ H প্লাস। যেহেতু কনসেন্ট্রেশন অফ H2O টা মাঝ গ্রেটার দেন কনসেন্ট্রেশন অফ H প্লাস হচ্ছে, সেই জন্যে ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট অফ H2O খুব ছোট হওয়া সত্ত্বেও এই KH2 ইনটু CH2 এই গুণফলটা এইটা কিন্তু তুমি একবারে ফেলে দিতে পারো না, একদম নেগলেক্ট করতে পারো না। এখানে লেখা হচ্ছে ইভেন ইফ KH2 much less than KH plus still we cannot neglect the term KH2 CH2 যেহেতু কনসেন্ট্রেশন অফ H2 much greater than কনসেন্ট্রেশন অফ H plus। তুমি দেখবে যে মোটামুটি ভাবে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছিতে কনসেন্ট্রেশন অফ H2 55 মোল পার লিটারের কাছাকাছি হয়। আর যখন তুমি কোনো একটা অ্যাসিড ক্যাটালাইজ রিঅ্যাকশনস করো তখন কনসেন্ট্রেশন অফ H plus 1 মোল পার লিটার বা 2 মোল পার লিটার এরকম হয়। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট অফ H প্লাসটা অর্থাৎ KH প্লাসটা ইজ মাঝ গ্রেটার দেন KH2, তবুও KH2 CH2 কে তুমি একদম ইগনোর করতে পারো না, তার একটা ফাইনাইট ভ্যালু থাকে। আর ফাইনাইট ভ্যালু থাকলে কিন্তু একটা ইন্টারসেপ্ট তুমি পেয়ে যাবেই, আর একটা ছোট ইন্টারসেপ্ট তোমার সবসময় থেকে থাকে। এটা মাথায় রাখবে। আচ্ছা এবারে এই যে কে এফেক্টিভটা যদি KH প্লাস CH প্লাস হয়, হ্যাঁ তুমি যদি ধরে নাও তাহলে তুমি এবারে লগ নাও, লগ নিলে লগ 10 বেস কে এফেক্টিভ হয়ে গেল কত লগ 10 বেস KH প্লাস প্লাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস। আচ্ছা এবারে লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাসটা কত মাইনাস পিএইচ, পিএইচ এর ডেফিনেশন কত মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস। তো তাহলে লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস হচ্ছে মাইনাস পিএইচ। তার মানে কি হয়ে গেল দেখো লগ 10 কে এফেক্টিভকে পিএইচ এর রেসপেক্টে প্লট করলে একটা স্ট্রেট লাইন পাচ্ছ, তার স্লোপটা হয়ে যাচ্ছে তোমার -1। মানে পিএইচ বাড়ার সাথে সাথে লগ 10 কে এফেক্টিভটা তোমার কমছে, মানে পিএইচ বাড়ছে মানে কি H প্লাসের কনসেন্ট্রেশনটা কমছে, H প্লাসের কনসেন্ট্রেশনটা কমলে রেট অফ দ্য রিঅ্যাকশনস কমছে, সেখানে এরকম তুমি ছবিটা পেয়ে গেলে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবারে নেক্সট হচ্ছে স্পেসিফিক ওয়েজ মাইনাস আয়ন ক্যাটালাইজ রিঅ্যাকশন। দাঁড়া এক সেকেন্ড।
আচ্ছা, এখানে এই স্পেসিফিক H+ আয়ন ক্যাটালাইজ রিঅ্যাকশন একটা এক্সাম্পল একটুখানি বলে নিই। অনেক সময় এক্সাম্পল গুলো আসে। এটা হচ্ছে ইনভার্সন অফ কেন সুগার। দেখো, যেমন করে তুমি স্পেসিফিক H+ আয়ন ক্যাটালাইজ রিঅ্যাকশনস বললে, ঠিক একই রকমের স্পেসিফিক OH- আয়ন ক্যাটালাইজ রিঅ্যাকশন তুমি ভাবতে পারো। আচ্ছা, স্পেসিফিক OH- আয়ন ক্যাটালাইজ রিঅ্যাকশন কিরকম দেখো, যে ইন দিস কেস রিঅ্যাকশন উইল বি ক্যাটালাইজড বাই OH- along with H2O। তখন ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন তুমি লিখবে KOH- COH- প্লাস KH2CH2 ইন্টু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। এফেক্টিভ রেট কনস্ট্যান্টটা হয়ে যাচ্ছে কত? K effective ইকুয়াল টু KH2CH2 প্লাস KOH- COH-। তাহলে এবারে এইখানে তুমি যদি এই ১ নম্বর ইকুয়েশন যেটা আছে, সেই ১ নম্বর ইকুয়েশন থেকে প্লট করো, যেখানে K effective থেকে প্লট করছো কনসেন্ট্রেশন অফ OH- এর রেসপেক্টে, তার একটা ইন্টারসেপ্ট থাকবে যেটা ১ নম্বর ইকুয়েশনে। আর যদি তুমি এটাকে অ্যাজিউম করে নাও যে মানে KH2O CH2 টা মাঝ লেস দ্যান KOH- COH-, তখন তুমি K effectiveটা পেয়ে গেলে KOH- COH-, তখন তোমার স্ট্রেট লাইন হবে পাসিং টু দ্য অরিজিন। কিন্তু আবার কথা হচ্ছে যে একটা পজিটিভ ইন্টারসেপ্ট থাকে, কারণ ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট অফ OH- সেটা মাঝ গ্রেটার দ্যান ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট অফ H2O হলেও কনসেন্ট্রেশন অফ OH- যেহেতু মাঝ লেস দ্যান কনসেন্ট্রেশন অফ H2O, তাহলে এই গুণফলটা একটা ফাইনাইট ভ্যালু থাকে বলে এক্সপেরিমেন্টে তুমি একটা ছোট ইন্টারসেপ্ট পাও। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু অল প্র্যাকটিক্যাল পারপাসে এই OH- এর H2O কনসেন্ট এটা রোলটাকে ধরা হয় না। K effectiveটাকে জাস্ট KOH- COH- এটাই ধরা হয় আর। আচ্ছা, এবারে এটা যদি হয় তাহলে তুমি কি লিখছো দেখো, তুমি জানো যে কনসেন্ট্রেশন অফ H+ ইন্টু কনসেন্ট্রেশন অফ OH- এই গুণফলটাকে বলা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। তাহলে কনসেন্ট্রেশন অফ OH- এর জায়গায় লিখলে KW ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ H+। এবার তুমি লগ নাও, log 10 বেস K effective ইকুয়াল টু হয়ে গেল log 10 বেস KOH- KW মাইনাস log 10 বেস কনসেন্ট্রেশন অফ H+। তাহলে log 10 বেস K effectiveটা হয়ে যাচ্ছে log 10 বেস KOH- KW প্লাস pH। এটা log 10 বেস K effectiveটা হয়ে যাচ্ছে log 10 বেস KOH- KW প্লাস pH। এটা এবার তুমি যদি log 10 বেস K effective থেকে pH এর রেসপেক্টে প্লট করো, একটা স্ট্রেট লাইন হবে যার স্লোপটা হবে +1। ঠিক আছে? তার স্লোপটা হচ্ছে +1। এটা হচ্ছে তোমার ইন্টারসেপ্টটা যদি তুমি রাখো, এখানে ইন্টারসেপ্টটা হচ্ছে এইটা, মানে log 10 বেস KOH- KH KW, এটা হচ্ছে তোমার ইন্টারসেপ্ট। হ্যাঁ? আর তার স্লোপটা হয়ে যাচ্ছে এখানে +1, এই যে pH এর আগে +1। ঠিক আছে? আর কেউ যদি মনে করে যে log 10 K effective ভার্সেস POH প্লট করবে, মানে pH না করে POH প্লট করবে, তাহলে একদমই জাস্ট অ্যাসিড ক্যাটালাইজ রিঅ্যাকশনের মতো, মানে স্পেসিফিক H+ আয়ন ক্যাটালাইজ রিঅ্যাকশনের মতো। মানে তুমি যদি এইখান থেকে ডিরেক্টলি লগ নাও, log 10 বেস K effective ইকুয়াল টু log 10 বেস KOH- প্লাস log 10 বেস কনসেন্ট্রেশন অফ OH-, আর log 10 বেস কনসেন্ট্রেশন অফ OH- হচ্ছে মাইনাস অফ POH। এটা বসালে log 10 বেস K effective ভার্সেস POH প্লট করলে, এখানে যেমন H মানে এখানে যদি PH প্লট করলে যেমন দেখতে হয়, এখানে POH প্লট করলে একই রকম দেখতে হবে। আর বেস ক্যাটালাইজ রিঅ্যাকশনের ক্ষেত্রে log 10 বেস K effective ভার্সেস PH প্লট করলে তার স্লোপটা হয়ে যাবে +1। তার মানে দেখো, যদি মানে তোমার log 10 K effective, মানে log K effective ভার্সেস PH প্লট করলে তোমার অ্যাসিড ক্যাটালাইজ রিঅ্যাকশনস হলে স্লোপটা নেগেটিভ -1, আর বেস ক্যাটালাইজ রিঅ্যাকশন হলে স্লোপটা হচ্ছে তোমার +1। আচ্ছা, হ্যাঁ। এবারে এর যে এক্সাম্পল, এই হাইড্রোলিসিস অফ এস্টার, হ্যাঁ, এইটা একটা তার সরি অ্যা এর একটা এক্সাম্পল বলি, ১ মিনিট। এই স্পেসিফিক বেস ক্যাটালাইজ রিঅ্যাকশনের এক্সাম্পল হচ্ছে তোমার কনভার্সন অফ অ্যাসিটোন ইনটু ডাইঅ্যাসিটোন অ্যালকোহল। কনভার্সন অফ অ্যাসিটোন ইনটু ডাইঅ্যাসিটোন অ্যালকোহল। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালাইজ রিঅ্যাকশন।
মানে এই ক্ষেত্রে রিঅ্যাকশনটা অ্যাসিড দিয়েও ক্যাটালাইজ হচ্ছে, বেস দিয়েও ক্যাটালাইজ হচ্ছে। সেই জন্য ওভারঅল ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন লিখবে KH প্লাস CH প্লাস প্লাস KOH মাইনাস COH মাইনাস প্লাস KH2 CH2 ইন্টু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। তো এফেক্টিভ রেট কনস্ট্যান্টটা কি হলো? এই কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট বাদ দিয়ে যেটা বাকি থাকছে সেটা পুরোটা। আর এবার ইউজুয়ালি যেটা হয় যে KH প্লাস এবং KOH মাইনাস এর মাঝ গ্রেটার দ্যান KH2 হয়। তখন তুমি K এফেক্টিভে এই KH2 CH2 পার্টটাকে বাদ দিয়ে দিলে। তাহলে পড়ে রইল KH প্লাস CH প্লাস প্লাস KOH মাইনাস COH মাইনাস। আর COH মাইনাসটাকে লিখলে KW বাই CH প্লাস। তাহলে এখানে খেয়াল করে দেখো প্রথম টার্মটা কনসেন্ট্রেশন অফ H প্লাস বাড়ার সাথে সাথে বাড়ে, পরের টার্মটা কনসেন্ট্রেশন অফ H প্লাস বাড়ার সাথে সাথে কমে। তার মানে একটা এটা একটা মিনিমা দিয়ে পাস করে। এটা একটা তুমি যদি ছবিটাকে আঁকো সেটা একটা মিনিমা দিয়ে পাস করবে। ঠিক আছে? কারণ এ বলে কি এই যে যদি প্রথম টার্মটা এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ H প্লাস বাড়ার সাথে সাথে বাড়ে, আর এই টার্মটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস কনসেন্ট্রেশন অফ H প্লাস বাড়ার সাথে সাথে হচ্ছে এইরকম ভাবে কমে। ওভারঅল জিনিসটা হচ্ছে একটা নেগেটিভ দিয়ে এইরকম ভাবে যায়। মানে এখানে এই ছবিগুলো কেমন করে হয়টা সেগুলো আমি পরে ভালো করে বোঝাবো। মোদ্দা কথা হচ্ছে এইখানে K এফেক্টিভ ভার্সেস কনসেন্ট্রেশন অফ H প্লাস প্লট করলে ওটা একটা মিনিমা দিয়ে যায় এবং সেই ছবিটা এরকম দেখতে হয়। আর এবারে আমি সেই কনসেন্ট্রেশন অফ H প্লাসটা বের করতে চাইছি যার জন্য K এফেক্টিভটা মিনিমাম হবে। তা K এফেক্টিভটা মিনিমাম করার জন্য তোমাকে যেটা করতে হবে K এফেক্টিভকে কনসেন্ট্রেশন অফ H প্লাসের সাথে ডেরিভেটিভ করলে, ডেরিভেটিভ করে 0 করলে, ডেরিভেটিভ করে 0 করলে সেখান থেকে কনসেন্ট্রেশন অফ H প্লাসটা বেরিয়ে গেল KOH মাইনাস KW বাই KH প্লাস টু দি পাওয়ার হাফ। তার মানে একটা কনসেন্ট্রেশন অফ H প্লাস পেলে যেখানে রেট অফ দ্য রিঅ্যাকশন হচ্ছে তোমার মিনিমাম হবে। এইটা খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, সেটা তোমাকে বের করতে হয়। যে জেনারেলাইজ স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালাইজ রিঅ্যাকশন যদি হয় তাহলে একটা কনসেন্ট্রেশন অফ H প্লাস আছে যে ক্ষেত্রে রিঅ্যাকশনের রেটটা হচ্ছে মিনিমাম হবে, এই রিঅ্যাকশনের বা রেট কনস্ট্যান্টটা মিনিমাম হবে, সেই কনসেন্ট্রেশন তুমি বের করে ফেললে KOH মাইনাস KW বাই KH প্লাস টু দি পাওয়ার হাফ হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখো এক্ষেত্রে তোমার এই যে যখন তুমি K এফেক্টিভটা KH প্লাস CH প্লাস প্লাস KOH মানে COH মাইনাস এটা তুমি লিখছো একটা অ্যাসিড বেস ক্যাটালাইজ রিঅ্যাকশনের ক্ষেত্রে, এক্ষেত্রে ৩ টে কেস দেখো। আচ্ছা, একটা কেসে যেটা হতে পারে সেটা হচ্ছে যে KH প্লাসটা মাঝ গ্রেটার দ্যান KOH মাইনাস। তাহলে KH প্লাস যদি মাঝ গ্রেটার দ্যান KOH মাইনাস হয় এটা একটা স্পেসিফিক H প্লাস আয়ন ক্যাটালাইজ রিঅ্যাকশনের মতো। তো তার ক্ষেত্রে কি হবে না এই log 10 বেস K এফেক্টিভ ভার্সেস PH প্লট করলে জাস্ট এই ১ নম্বর যেমন হচ্ছে সেরকম দেখতে হলো এটা। মানে আমি মানে প্রথমে একটা কাজ করি যে তোমার স্পেসিফিক H প্লাস আয়ন ক্যাটালাইজ রিঅ্যাকশনস এর জন্য ছবিটা আঁকা আছে ১ নম্বর, আর স্পেসিফিক বেস ক্যাটালাইজ রিঅ্যাকশনের জন্য ছবিটা আঁকা আছে ২ নম্বর। মানে আগে যে ছবি দুটো আমি এঁকেছিলাম এই যে এই ছবি দুটো, এই হচ্ছে স্পেসিফিক অ্যাসিড ক্যাটালাইজ রিঅ্যাকশনের জন্য, আর এটা হচ্ছে স্পেসিফিক বেস ক্যাটালাইজ রিঅ্যাকশনের জন্য। এই দুটো ছবি আমার এখানে আঁকা আছে। এই যে এখানে দেখা এই ১ নম্বর আর এই হচ্ছে ২ নম্বর। ১ নম্বর হচ্ছে স্পেসিফিক H প্লাস আয়ন ক্যাটালাইজ রিঅ্যাকশন আর ২ নম্বর স্পেসিফিক OH মাইনাস ক্যাটালাইজ রিঅ্যাকশন। আচ্ছা, এবারে যদি স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালাইজ রিঅ্যাকশনস হয় যেখানে K এফেক্টিভটা তোমার KH প্লাস CH প্লাস প্লাস KOH মানে COH মানে দুটোই আছে, তখন দুটো কেস কনসিডার করো। প্রথমে যদি KH প্লাসটা মাঝ গ্রেটার দ্যান KOH মাইনাস হয় তাহলে ছবিটা কি হবে কিছুটা অ্যাসিড ক্যাটালাইজ রিঅ্যাকশনের মতো। তাহলে এইরকম ভাবে এলো, এসে তোমার শেষের দিকে যখন পিএইচটা খুব বেশি হয়ে যাবে, পিএইচটা খুব বেশি হয়ে গেলে H প্লাসের কনসেন্ট্রেশনটা খুব কম হয়ে যাবে, তখন এটা ইম্পর্টেন্ট হবে না, সেটা মোরাললেস কনস্ট্যান্ট হয়ে যাবে। আর যখন তোমার KOH মাইনাসটা মাঝ গ্রেটার দ্যান KH প্লাস, তাহলে এটা কেমন হয়ে গেল K এফেক্টিভটা KOH মাইনাস COH মাইনাস, এটা বেস ক্যাটালাইজ রিঅ্যাকশনের মতো। এই যে কেস 2 তে দেখো এটা বেস ক্যাটালাইজ রিঅ্যাকশন ২ নম্বর হয়, ২ নম্বরের প্যারালাল হচ্ছে, আর এই জায়গাটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে কারণ পিএইচ যখন খুব কম হয়ে যাচ্ছে তখন H প্লাসের কনসেন্ট্রেশনটা হচ্ছে খুব বেশি হয়ে গেল। খুব যখন বেশি হয়ে যাচ্ছে তখন হচ্ছে এই টার্মটার একটা কন্ট্রিবিউশন থাকতে পারে, এটা মোরালেস একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আর কেস 3 তে যখন KH প্লাস KOH মাইনাস কম্পারেবল, তখন দেখো এই মোটামুটি একটা pH 7 এর বাঁদিকে ওটা অ্যাসিড ক্যাটালাইজের মতো, আর pH 7 এর পরে যেখানে OH মাইনাস এর কনসেন্ট্রেশন বাড়ছে মানে ওটা বেস ক্যাটালাইজের মতো। তার মানে log 10 বেস K এফেক্টিভ ভার্সেস PH প্লট করলে দেখো তুমি ৫ রকমের ছবি পাচ্ছ। এই প্রথম ছবিটা ১ নম্বর ছবিটা শুধুমাত্র অ্যাসিড ক্যাটালাইজ রিঅ্যাকশন বা H প্লাস আয়ন ক্যাটালাইজ রিঅ্যাকশনের জন্য। এই ২ নম্বর যেটা পেয়েছো শুধুমাত্র বেস ক্যাটালাইজ রিঅ্যাকশনের জন্য। আর বাকি যে ৩ টে সেটা হচ্ছে অ্যাসিড বেস ক্যাটালাইজ রিঅ্যাকশনের জন্য। ৩ নম্বরটা হচ্ছে যেখানে H প্লাস, KH প্লাস, KOH মাইনাস তারা কম্পারেবল। আর কেস 1 টা হচ্ছে যখন KH প্লাসটা মাঝ গ্রেটার দ্যান KOH মাইনাস, আর কেস 2 টা পাচ্ছ যখন KOH মাইনাসটা মাঝ গ্রেটার দ্যান KH প্লাস।
তাহলে তোমার অ্যাসিড বেস ক্যাটালাইজ রিঅ্যাকশন হলে সব সিচুয়েশনগুলো তুমি দেখতে পাবে। এবারে এই অ্যাসিড দিয়েও ক্যাটালাইজ হচ্ছে, বেস দিয়েও ক্যাটালাইজ হচ্ছে, এরকমের একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে তোমার হাইড্রোলিসিস অফ এস্টার। তাহলে এর যে এক্সাম্পল, হচ্ছে এস্টার হাইড্রোলিসিস। এস্টার হাইড্রোলিসিস, এই এস্টার হাইড্রোলিসিস হচ্ছে অ্যাসিড দিয়ে ক্যাটালাইজ হয়, বেস দিয়ে ক্যাটালাইজ হয়। আচ্ছা, ফাইনালি যেটা আমি বলবো সেটা হচ্ছে এর এক্সাম্পল খুব কম পাওয়া যায়, যে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে একটা রিয়াকশন যখন আমি অ্যাসিড ক্যাটালাইজ বলছি সে যে শুধুমাত্র এইচ প্লাস দিয়ে ক্যাটালাইজ হবে সেরকম নয়, কোনো আনডিসোসিয়েটেড অ্যাসিড যদি থাকে সেটা দিয়েও ক্যাটালাইজ হয়। মানে আমরা কি হচ্ছে, যখন অ্যাসিড ক্যাটালাইজ মানেই আমি বলছি যে এইচ প্লাস দিয়ে ক্যাটালাইজ, বা বেস ক্যাটালাইজ মানেই হচ্ছে ওইচ মাইনাস দিয়ে ক্যাটালাইজ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উইক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, বা অ্যাপ্রোটিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, তার ক্ষেত্রে হচ্ছে তোমার এইচ প্লাস তুমি পাচ্ছ না বা এইচ মাইনাস পাচ্ছ না, তখন দেখা যাচ্ছে রিয়াকশনসটা আনডিসোসিয়েটেড অ্যাসিড দিয়ে ক্যাটালাইজ হচ্ছে। সেইখান থেকে জেনারেলাইজ অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশন তুমি বলছো, জেনারেলাইজ অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশন যদি হয় সেক্ষেত্রে রিয়াকশনটা এইচ প্লাস এবং জলের সঙ্গে সঙ্গে এইচ এ দিয়ে ক্যাটালাইজ হবে। তখন তুমি এফেক্টিভ রেট কনস্ট্যান্টটা কে এইচ প্লাস সিএইচ প্লাস প্লাস কে এইচ এ সিএইচ এ প্লাস কে এইচ টু সিএইচ টু তুমি পাচ্ছ। ইউজুয়ালি দেখা যায় কে এইচ প্লাসটা মাঝ গ্রেটার দ্যান কে এইচ এ, হুইচ ইজ গ্রেটার দ্যান কে এইচ টু। ঠিক একই রকম ভাবে জেনারেলাইজ বেস ক্যাটালাইজ রিয়াকশনের ক্ষেত্রে কি হবে, রিয়াকশনটা ওইচ মাইনাসের সাথে সাথে বি ওইচ মানে আনডিসোসিয়েটেড বেস দিয়েও ক্যাটালাইজ হবে, জল দিয়েও ক্যাটালাইজ হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এফেক্টিভ রেট কনস্ট্যান্টটা কে ওইচ মাইনাস সি ওইচ মাইনাস প্লাস কে বিওএইচ সি বিওএইচ প্লাস কে এইচ টু সি এইচ টু। এক্ষেত্রে কে ওইচ মাইনাস গ্রেটার দ্যান কে বিওএইচ গ্রেটার দ্যান কে এইচ টু হয়। আর জেনারেলাইজড অ্যাসিড বেস ক্যাটালাইজ রিয়াকশনের ক্ষেত্রে রিয়াকশনটা এইচ প্লাস প্লাস আনডিসোসিয়েটেড অ্যাসিড, ওইচ মাইনাস প্লাস আনডিসোসিয়েটেড বেস প্লাস জল, এই পাঁচজন দিয়ে ক্যাটালাইজ হচ্ছে। তখন তুমি এফেক্টিভ রেট কনস্ট্যান্টটা এই ব্র্যাকেটের ভেতরে যে পার্টটা সেটা এফেক্টিভ রেট কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এবং ইউজুয়ালি দেখতে পাওয়া যায় কে এইচ প্লাস কে ওইচ মাইনাস এরা দুজনে বেশি হবে দেন কে এইচ এ কে বিওএইচ, আর সবচেয়ে কম হয়ে যাবে কে এইচ টু। এটা হচ্ছে জেনারেলাইজ অ্যাসিড বেস ক্যাটালাইজ রিয়াকশন। হ্যাঁ, এরকম তুমি দেখতে পাও। আর জেনারেলাইজ অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশন যেটা, তার যদি এক্সাম্পল দেখো, এটা হচ্ছে ডিকম্পোজিশন অফ ডায়াজো অ্যাসিটিক এস্টার ক্যাটালাইজ বাই পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড হচ্ছে সে ডিসোসিয়েট করে না। আচ্ছা, জেনারেলাইজ যখন বেস ক্যাটালাইজ রিয়াকশন দেখবে, ডিকম্পোজিশন নাইট্রামিন, নাইট্রামিন। আর জেনারেলাইজ অ্যাসিড বেস ক্যাটালাইজ রিয়াকশন যখন হবে, মিউটারোটেশন অফ টেট্রামিথাইল গ্লুকোজ। দেখো, এই পরের সিচুয়েশনগুলো কখনো পরীক্ষা টরীক্ষা দেয় না। তাহলে তোমাদের যেটা দেয় সেটা হচ্ছে প্রথম তিনটে, মূলত এখান থেকে মূলত করবে এটা প্রথম তিনটে স্পেসিফিক এইচ প্লাস আয়ন ক্যাটালাইজ রিয়াকশন, তার যে বিভিন্ন ছবিগুলো, স্পেসিফিক বেস ক্যাটালাইজ রিয়াকশন তার যে বিভিন্ন ছবিগুলো, আর স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালাইজ রিয়াকশন তার ক্ষেত্রে তোমার একটা কোশ্চেন খুব পড়ে, সেটা হচ্ছে একটা কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বের করা, যার ক্ষেত্রে যে কে এফেক্টিভটা মিনিমাম হবে সেইটা একটা 2 নম্বরের কোশ্চেন হিসেবে পরীক্ষায় খুব দেয়। আর একটা হচ্ছে বিভিন্ন সিচুয়েশনে এই ছবিগুলো জাস্ট খুব সহজ ছবি, যে শুধু শুধু মানে স্পেসিফিক এইচ প্লাস আয়ন ক্যাটালাইজ রিয়াকশন যদি হতো, তার ক্ষেত্রে তুমি অলরেডি ছবিটা এঁকেছো, স্পেসিফিক বেস ক্যাটালাইজ হলে অলরেডি তুমি ছবিটা এঁকেছো। এবার যখন অ্যাসিড বেস ক্যাটালাইজ হবে তখন জাস্ট এইটুকু মনে রাখো যে যখন এইচ কে এইচ প্লাসটা মাঝ গ্রেটার দেন কে এইচ মাইনাস, সেটা বেসিক্যালি স্পেসিফিক অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশনের মতো। যদি কে ওইচ মাইনাসটা মাঝ গ্রেটার দেন কে এইচ প্লাস হয় তখন স্পেসিফিক বেস ক্যাটালাইজের মতো। আর যখন দুজন কম্পারেবল হবে
তখন pH 7 এর বাঁদিকটা হবে অ্যাসিড ক্যাটালাইজের মতো, আর pH 7 এর পরের দিকটা হবে বেস ক্যাটালাইজের মতো। এইটুকু মনে রাখলেই তোমার চলে যাবে। দেখো তাহলে এই হচ্ছে মূলত তোমার অ্যাসিড বেস ক্যাটালিসিস। দেখো, কোনো কিছু অসুবিধা আছে যেটা আমি বলেছি? ঠিক আছে পুরো জিনিসটা? তাহলে এইটা আমি নোটটাকে দিয়ে দেবো, একটু বাড়িতে ভালো করে পড়ে নেবে। তাহলে আমাদের যেটা মানে নেক্সট ক্লাসে জাস্ট একটা করে তারপরে আমি প্রবলেমে চলে যাব। মানে আমি আগে জিনিসটাকে শেষ করে দিই। দিনের পড়া দিনে একবার করে দেখে নেবে। খুব অল্প করে পড়ানো হচ্ছে। যেগুলো বুঝতে অসুবিধা হবে পরের দিন বলবে। নেক্সট ক্লাসে আমরা এনজাইম কাইনেটিক্সটাকে বলে দেব। সেটা কালকে হোক, পরশু হোক, এনজাইম কাইনেটিক্সটাকে বলে দিলে তাহলে এই লটে এখন একবার ব্যাপারটা শেষ হয়ে গেল। তারপর আমি কোয়েশ্চেন অ্যান্সার এর মধ্যে যাব। আর যারা ক্যালকুলেটর ইউজ করছে তাদের তো অফলাইনে এই জিনিসগুলোকে এত মানে যেটা হচ্ছে যে পুরো জিনিসটা আবার কোয়েশ্চেন অ্যান্সার প্যাটার্নে আমি আবার একবার করে বলব জিনিসটাকে। অসুবিধা হবে না। খুব সহজ জিনিস আছে। হ্যাঁ, মানে ২ টো করে ক্লাস বাড়িতে পড়তে দেব। বাড়িতে পড়লে যা ডাউটস আছে, ডাউটস গুলো আমাকে বললে এবং সেইখান থেকে আমি বেশ কিছু প্রবলেম তোমাদের বললাম। দেখবে একদম পুরো সুন্দর করে তৈরি হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত রাখলাম।